আচ্ছা, আপনারা ছোটোবেলাতে এই ছড়াটা শুনেছেন কি না দেখুন তো। খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে। নিশ্চয়ই শুনেছেন। আমরা প্রত্যেকেই ছোটোবেলায় এই গানটা শুনেছি। কিন্তু এই বর্গি কারা? কেনই বা তারা দেশে এলো, অর্থাৎ আমাদের বঙ্গদেশে এলো? এটা কি জানেন? আসলে এই বর্গি বলতে বোঝায় মারাঠা সৈন্যদের, এবং ইতিহাস খুঁজলে দেখা যাবে এদের বাংলায় আসার অনেক কারণ রয়েছে। তবে বর্তমানে রাজনৈতিক প্রোপাগান্ডার ভিড়ে কোনটা সত্যি ইতিহাস এবং কোনটা সাজানো গুল গল্প, এটা ডিফারেন্সিয়েট করাটা একটু চাপ হয়ে যায়। তাহলে চলুন আজকে আমাদের ইতিহাসের গল্পে আমরা বাংলায় বর্গী আক্রমণের একটু ইতিহাসটা খুঁটিয়ে দেখি। মূল গল্পে ঢোকার আগে একটু সমকালীন বাংলার ইতিহাসটা দেখে নেওয়া দরকার, তাহলে ঘটনা প্রবাহগুলো বুঝতে সুবিধা হবে। আমরা জানি যে বাংলার প্রথম নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ। এই মুর্শিদ কুলি খাঁ যখন বাংলার নবাব, তখন তার জামাই সুজাউদ্দিন মোহাম্মদ খান তিনি হচ্ছেন উড়িষ্যার শাসনকর্তা, অর্থাৎ উড়িষ্যার নায়েব নাজিম। এই সময়ে সুজাউদ্দিনের কাছে দুজন ভাই আসে। এরা হচ্ছেন হাজি আহমেদ এবং মির্জা মোহাম্মদ আলী। এই দুই ভাইয়ের সঙ্গে কথা বলে সুজাউদ্দিনের এদেরকে খুব ভালো লেগে যায়, এবং সেই থেকেই সুজাউদ্দিনের দরবারে এদের গুরুত্ব বাড়তে থাকে। পরে যখন সুজাউদ্দিন বাংলার নবাব হলেন, অর্থাৎ মুর্শিদ কুলি খাঁর পরে দ্বিতীয় নবাব হলেন সুজাউদ্দিন মোহাম্মদ খান, তখন এই মির্জা মোহাম্মদ আলী, একে তিনি নতুন নাম দিলেন আলীবর্দী খান, এবং তাকে বিহারের শাসনকর্তা অর্থাৎ পাটনা প্রদেশের নায়েব নাজিম এই পোস্টে নিয়োগ করলেন। অর্থাৎ এই সময়কার যদি অ্যাডমিনিস্ট্রেশনটা আমরা দেখি, তাহলে দেখতে পাবো বাংলার নবাব হচ্ছেন সুজাউদ্দিন মোহাম্মদ খান, এবং বিহার প্রদেশ বা পাটনা প্রদেশের নায়েব নাজিম হচ্ছেন আলীবর্দী খান। উড়িষ্যার নায়েব নাজিম হচ্ছেন সুজাউদ্দিনের এক ছেলে মোহাম্মদ তাকি খান, এবং ঢাকা প্রদেশের নায়েব নাজিম হচ্ছেন দ্বিতীয় মুর্শিদ কুলি বা মুর্শিদ কুলি সেকেন্ড। এই মানুষটাকে আর একটা ডাক নামে আমরা বেশি চিনি, সেটা হলো রুস্তম জং। এই রুস্তম জং যখন ঢাকার নায়েব নাজিম, সেই সময় তার সঙ্গে পরিচয় হয় মীর হাবিব এই একজন মানুষের। এই মীর হাবিবকে আপনারা একটু নোট করে রাখুন, কেননা পরবর্তী ইতিহাসে বিশেষ করে যে গল্প আমরা এখন করব, ওই গল্পে এই মীর হাবিবের একটা বড় ভূমিকা রয়েছে। পরে যখন তাকি খান মারা গেল, তখন উড়িষ্যার নায়েব নাজিমের পোস্ট খালি। তখন সুজাউদ্দিন কী করলেন, এই দ্বিতীয় মুর্শিদ কুলি বা রুস্তম জং তাকে ট্রান্সফার করলেন উড়িষ্যাতে, এবং রুস্তম জংয়ের সঙ্গে মীর হাবিব গেল তার সাথে, এবং দুজন মিলে ভালোভাবে অ্যাডমিনিস্ট্রেশনটা সামলাতে লাগলেন। পরে সুজাউদ্দিন মোহাম্মদ খান যখন মারা যান, তখন তার ছেলে সরফরাজ খান, মানে মোহাম্মদ তাকি খান তার এক ছেলে, অন্য আর এক ছেলে হচ্ছে সরফরাজ খান। এই সরফরাজ খান হচ্ছেন বাংলার নবাব। তবে ভদ্রলোক অত্যন্ত অযোগ্য, নবাব হওয়ার কোনো যোগ্যতাই তার নেই। তিনি সারাদিন নিজের খেয়াল খুশি নিয়ে থাকেন, আমোদ প্রমোদে ব্যস্ত, রাজকার্যে কোনো রকম হুঁশ নেই তার। এই সময়টার এই যে অ্যানার্কি বা নৈরাজ্য, এর সুযোগ নেন আলীবর্দী খাঁ। তিনি মনে করেন এই সরফরাজ খান একে তিনি গদিচ্যুত করবেন এবং নিজে বাংলার নবাব হবেন। আলীবর্দী খাঁ কিন্তু অত্যন্ত দক্ষ একজন সেনাপতি, সুতরাং সরফরাজ খানকে যুদ্ধে হারানো তার কাছে কিছুই না। এই কারণে তিনি পাটনা থেকে একটা ওয়েল ট্রেন্ড আর্মি নিয়ে রওনা দিলেন মুর্শিদাবাদ লক্ষ্য করে। কিন্তু সরফরাজ খান তো এসবের কিছুই জানেন না। তিনি নিজের রাজপ্রাসাদে বসে নিজের খেয়াল খুশি মতো আমোদ আহ্লাদ করে দিন কাটাচ্ছেন। যখন আলীবর্দী খুব কাছে চলে এসছেন, তখন তার হুঁশ হলো। তিনি কোনো মতে অল্প বিস্তর কিছু সৈন্য সামন্ত জড়ো করলেন এবং একটা প্রতিরোধ করার বা ডিফেন্স করার চেষ্টা করলেন, কিন্তু সেসব কিছুই লাভ হলো না। ব্যাটেল অফ গিরিয়া অর্থাৎ গিরিয়ার যুদ্ধে আলীবর্দী খাঁর কাছে সরফরাজ খান পরাজিত এবং নিহত হলেন। এই যে গিরিয়া, এটা কোথায় বলুন তো? এটা হচ্ছে বর্তমান যেটা মুর্শিদাবাদ, তার কাছে বাংলাদেশ বর্ডার লাগাও একটা জায়গা এই গিরিয়া। এইভাবে আলীবর্দী খাঁ সরফরাজ খানকে পরাজিত করে নিজে বাংলার নবাব হলেন। কিন্তু সিংহাসনে বসলেই তো হলো না, তাকে দিল্লির যে মুঘল বাদশাহ, তার কাছ থেকে অফিসিয়াল একটা অনুমতিপত্র আনতে হবে। তা তিনি সেই মতো জোগাড়যন্ত্র শুরু করলেন, এবং দিল্লির মুঘল বাদশাহ মুহাম্মদ শাহ
তিনি আলীবর্দীকে বাংলার নবাব বা বাংলার সুবেদার হিসেবে ঘোষণা করলেন। সবই ঠিক ছিল, কিন্তু সমস্যা বাধালো এই রুস্তম জাং অর্থাৎ উড়িষ্যার নায়েব নাজিম। তিনি বললেন আলীবর্দী খাঁ আসলে বেআইনি পথে নবাব হয়েছে, তার কোনো যোগ্যতাই নেই নবাব হওয়ার। এই বলে রুস্তম জাং উড়িষ্যায় বিদ্রোহ শুরু করলো, কেননা সে আলীবর্দীকে মান্যতা দিতে রাজি নয়। আলীবর্দী দেখলে তো মহা ঝামেলা। যেখানে দিল্লির মুঘল বাদশাহ তাকে অনুমতি দিয়েছে, সেখানে উড়িষ্যার নায়েব নাজিমের সাহস কী করে হয় তার বিরুদ্ধে বিদ্রোহ করার? তখনকার দিনে বিদ্রোহ দমন করার একমাত্র উপায় সরাসরি সৈন্য নিয়ে যাও এবং তাকে পিটিয়ে ঠান্ডা করে এসো। আলীবর্দী সেই পন্থাই অবলম্বন করলেন এবং ব্যাটল অফ ফুলওয়ারি বা ফুলওয়ারির যুদ্ধে তিনি রুস্তম জাংকে পরাজিত করলেন। অনেকগুলো অ্যাকাউন্টসে আমি দেখলাম লেখা রয়েছে যে রুস্তম জাং পরাজিত হয়ে দক্ষিণ ভারতে মছলিপত্তমের দিকে পালিয়ে যান, কিন্তু আলীবর্দী তাকে গ্রেপ্তার করতে সমর্থ হন এবং তাকে ধরে আনার পর তাকে মৃত্যুদণ্ড দেন। এইভাবে তিনি উড়িষ্যার বিদ্রোহ দমন করে দিলেন। তবে গল্প কিন্তু এখানেই শেষ হয়নি, বরং এইটাকেই আমরা গল্পের শুরু বলতে পারি। কেননা সেই যে বলেছিলাম মীর হাবিব, সেই মানুষটা এবারে অ্যাকশন নিতে শুরু করলো। সে কোনো মতে প্রাণ বাঁচিয়ে চলে গেল একেবারে সোজা নাগপুরে। এই নাগপুর কোথায়? নাগপুর হচ্ছে মহারাষ্ট্রে, এবং এই নাগপুর ছিল তখন মারাঠাদের একটা অত্যন্ত শক্তিশালী রাজধানী, কারণ সেখানে তখন রাজত্ব করছেন রঘুজি ভোঁসলে। আমরা ইতিহাসে বিশ্বাসঘাতক বলতে এক বুঝি বিভীষণকে এবং দ্বিতীয় বুঝি হচ্ছে মীর জাফরকে, কিন্তু তাদের মাঝখানে আরও একজনের স্থান কিন্তু করে দেওয়া যায়। তিনি হচ্ছেন এই মীর হাবিব। কেননা এই ভদ্রলোক নিজের ব্যক্তিগত শত্রুতা চরিতার্থ করার জন্য রঘুজি ভোঁসলেকে উস্কানি দিলেন। তিনি বললেন যে বাংলা অত্যন্ত একটি সমৃদ্ধ প্রদেশ এবং এই বাংলা যদি লুট করতে পারে তাহলে প্রচুর পরিমাণ সোনাদানা এবং খাদ্যশস্য তারা লুটে আনতে পারবে। তখন রঘুজি ভোঁসলে কী করলেন? তিনি তার বিশ্বস্ত সেনাপতি ভাস্কর রাম কোলহোৎকর বা যাকে আমরা চিনি ভাস্কর পণ্ডিত নামে, এই ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে 20,000 মারাঠা অশ্বারোহীকে পাঠালেন বাংলার উদ্দেশ্যে এবং বাংলায় বর্গীরা আক্রমণ করতে শুরু করলো। প্রথমেই বলছিলাম যে এই মারাঠা সৈন্যদেরকে বলা হতো বর্গী, কিন্তু এই বর্গী কথাটা এলো কোত্থেকে? বর্গী কথার উৎপত্তি হচ্ছে এদের যে ওয়ার স্ট্র্যাটেজি বা ওয়ার ট্যাকটিক্স, সেই বার্গীর গিরি এই শব্দ থেকেই বর্গী শব্দের উৎপত্তি। এদের স্ট্র্যাটেজিটা অনেকটা গেরিলা ওয়ারফেয়ারের মতো, অর্থাৎ এরা আচমকাই আসবে এবং অতর্কিত আক্রমণ করবে। এবারে শত্রুপক্ষ কিছু বুঝে ওঠার আগে বা রিটালিয়েট করার আগে এরা চোখের নিমেষে পালিয়ে যাবে। এই ওয়ার স্ট্র্যাটেজি এরা বহুবার ব্যবহার করেছে, বিশেষ করে মুঘলদের সঙ্গে যুদ্ধে, এবং মুঘলদেরকে নাস্তানাবুদ করে ছেড়েছে। এই একই স্ট্র্যাটেজি ব্যবহার করে এরা নাগপুর থেকে রওনা হলো এবং উড়িষ্যার মধ্যে দিয়ে মেদিনীপুরের পথে বাংলার মধ্যে প্রবেশ করল। গড় পঞ্চকোটের নাম শুনেছেন? পুরুলিয়ার একটা অত্যন্ত বিখ্যাত টুরিস্ট স্পট এখন। এই গড় পঞ্চকোটে দেখবেন অনেক ধ্বংসপ্রাপ্ত মন্দির এবং বিভিন্ন স্ট্রাকচারস রয়েছে। এই যে এলাকাটা, এটা ধ্বংস করার পিছনে মূল দায়ী কিন্তু বর্গীরা। চোখের সামনে মন্দির, দেবালয় যাই পেয়েছে এরা ধ্বংস করে দিয়ে বেরিয়ে গেছে। সেই সঙ্গে বাংলার সাধারণ মানুষের ওপর এরা অকথ্য অত্যাচার চালিয়েছে, এটা মানতে কোনো দ্বিধা নেই। এদের একটাই কথা, রুপিয়া লে আও, অর্থাৎ পয়সা দিতে পারলে ভালো, না দিতে পারলে কপালে দুর্ভোগ আছে। এদের লুটপাট এবং অত্যাচারের বহর এত বেড়ে গিয়েছিল যে নবাব আলীবর্দী খাঁকে শেষ পর্যন্ত এদের বিরুদ্ধে মাঠে নামতে হলো। তিনি তার সৈন্য নিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে ছুটে গিয়েছেন এই বর্গীদের আটকানোর জন্য, কিন্তু মুশকিল হলো নবাবের যে আর্মি সেটা কিন্তু বাই এক্সটেনশন মুঘল আর্মি। এইখানে বড় বড় ভারী কামান এবং ওয়ার এলিফ্যান্টস বা হাতিদের ব্যবহার রয়েছে। এগুলো যেহেতু অত্যন্ত স্লো, সেই কারণে নবাবের আর্মি কিন্তু অত্যন্ত ধীর গতিতে এগোতো, কিন্তু এই বর্গীরা উল্টো দিকে এরা ঘোড়ায় চড়ে আসতো এবং বিদ্যুতের গতিতে পালিয়ে যেত। সুতরাং নবাবকে বেশ বেগ পেতে হয়েছে। তবে এত কিছু সত্ত্বেও আলীবর্দী খাঁ সাধ্যমতো চেষ্টা করেছেন এই বর্গীদেরকে উচিত শিক্ষা দেওয়ার। মেদিনীপুর দিয়ে ঢুকে এরা লুট করতে করতে একেবারে হুগলি পর্যন্ত এসে উপস্থিত হয় এবং সেখান থেকে এদের উদ্দেশ্য ছিল মুর্শিদাবাদে আক্রমণ করা।
তবে সেখানে নবাবের ফৌজ বেশ ভালো ডিফেন্স তৈরি করতে সক্ষম হয় এবং কাটোয়ার যুদ্ধে এরা মারাঠা ফোর্সকে কিন্তু পিছু হটতে বাধ্য করে। ভাস্কর পণ্ডিত পিছু হটে আসে। তবে এই পিছু হটা কিন্তু সাময়িক ছিল, কেননা এরপরে আমরা ইতিহাসে পাবো ভাস্কর পণ্ডিত আবার আসে লুট করতে এবং এবারে কিন্তু অত্যাচারের মাত্রা আরও বেড়ে গিয়েছিল সাধারণ মানুষের ওপর। আলীবর্দী দেখলেন যে এইভাবে সম্মুখ সমরে কিন্তু মারাঠাদেরকে আটকানো যাবে না। তিনি একটা অত্যন্ত ভয়ঙ্কর চাল দিলেন। তিনি ভাস্কর পণ্ডিতের কাছে দূত পাঠালেন এই বলে যে নবাব বৃদ্ধ হয়েছেন, তিনি আর এরকম লড়াই করতে পারছেন না, সুতরাং একটা শান্তি চুক্তি করা প্রয়োজন। ভাস্কর পণ্ডিত ভাবল যে নবাব হয়তো সত্যি একটা পিস ট্রিটি সাইন করতে রাজি। ঠিক হলো যে মুর্শিদাবাদে বহরমপুরের কাছে মানকড়া বলে একটা জায়গা, সেইখানে একটা তাঁবু ফেলা হবে এবং সেখানে দুই পক্ষের যে প্রধান অর্থাৎ নবাবের পক্ষে আলীবর্দী এবং মারাঠাদের পক্ষে ভাস্কর পণ্ডিত, এরা গিয়ে একটা শান্তি চুক্তি সই করবে। সেই মতো মানকড়াতে একটা তাঁবু ফেলা হলো। কিন্তু মজা এই যে এই তাঁবুর মধ্যে আলীবর্দী তার সৈন্যদেরকে লুকিয়ে রাখলেন এবং সেদিন রাত্রে যখন ভাস্কর পণ্ডিত সেই তাঁবুতে ঢুকছেন তখন অতর্কিতে সৈন্যরা তার উপর আক্রমণ করে এবং মীর কাসিম বলে আলীবর্দী খাঁর একজন সেনাপতি, তিনি তলোয়ারের এক কোপে ভাস্কর পণ্ডিতের মাথা ধড় থেকে আলাদা করে দেন। এইভাবে মারাঠা সেনাপতি ভাস্কর পণ্ডিতের মৃত্যু হয়। তবে ভাস্কর পণ্ডিত মারা গেছে বলে মারাঠা আক্রমণ বন্ধ হয়ে যাবে এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই, কেননা ইতিহাসে আমরা দেখব যে 1742 থেকে 1751 পর্যন্ত এই 9 বছর ধরে মারাঠারা কিন্তু দফায় দফায় বাংলা আক্রমণ করেছে এবং যথেচ্ছ লুট করেছে এবং চারদিকে ধ্বংসলীলা চালিয়ে গেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে জেলাগুলো হয়েছিল সেগুলো হলো সবার আগে বর্ধমান, নদিয়া, মেদিনীপুর, হুগলি, মুর্শিদাবাদের কিছু অংশ এবং বীরভূম। এই সমস্ত জায়গাগুলোতে মারাঠা সৈন্যরা যথেচ্ছ লুট করেছে, ধ্বংস করেছে এবং মানুষজনকে নির্বিচারে হত্যা করেছে। এখন কিন্তু আমরা অত্যন্ত বিতর্কিত একটা বিষয় নিয়ে কথা বলতে চলেছি। সেটা হলো এই যে বাংলায় বর্গী আক্রমণ, এইটাকে কারা কিভাবে জাস্টিফাই করছেন বা কারা এর কীরকম ব্যাখ্যা দিচ্ছেন। ইতিহাসের এই ঘটনাকে রাজনীতির ব্যক্তিরা বিভিন্নভাবে তাদের প্রচারের জন্য ব্যাখ্যা করেন, কিন্তু আসল ইতিহাসটা আমরা নিরপেক্ষ হয়ে বিচার করার চেষ্টা করব। এখানে তিনটে ওপিনিয়ন বা তিনটে পার্সপেক্টিভ পাওয়া যায়। প্রথম হচ্ছেন যারা সমসাময়িক মুসলমান ঐতিহাসিক, তাদের মধ্যে যেমন রয়েছেন গুলাম হোসেন খান, তার লেখা সিয়ার উল মুতাখিরিন, এই বইতে তিনি লিখছেন দক্ষিণ ভারতের যে নিজাম উল মুল্ক, তিনি ছিলেন এই ঘটনার মূল কাণ্ডারি, কারণ তিনি তার নিজের রাজ্যকে সেফগার্ড করার জন্য বাংলার দিকে বর্গীদেরকে ডাইভার্ট করে দেন। বাংলাকে তারা লুট করুক, তার রাজ্য হায়দ্রাবাদ সুরক্ষিত থাকুক। আবার পরবর্তী সময়ের ঐতিহাসিক গুলাম হোসেন সলিম, তার লেখা রিয়াজ উস সালাতিন, এই বইতে কিন্তু এই মতবাদটাকেই সমর্থন করছেন। দ্বিতীয় হচ্ছে যারা সমসাময়িক বা পরবর্তীকালের হিন্দু কবি বা হিন্দু লেখক, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ভারতচন্দ্র রায়গুণাকর, অন্নদামঙ্গলের কবি। তিনি তার বইতে লিখেছেন যে এই যে মারাঠা আক্রমণ, এটা আসলে ছিল বাংলার যে মুসলমান শাসন তার বিরুদ্ধে হিন্দু প্রতিরোধ। আমরা তৃতীয় যে ওপিনিয়নটা পাই সেইটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট, কারণ এইটা থেকে আমরা একটা নিউট্রাল ভিউ পেতে পারি। এইটার প্রচারক হচ্ছেন গঙ্গারাম দেব নামের একজন কবি। তার মহারাষ্ট্র পুরাণ এই বইতে তিনি লিখেছেন যে এই যে মারাঠা আক্রমণ, এইটাকে জনগণ প্রাথমিকভাবে ভেবেছিল যে মুসলমানদের বিরুদ্ধে একটা হিন্দু প্রতিরোধ, অর্থাৎ মারাঠা বর্গীরা তাদেরকে বাঁচানোর জন্য আসছে। কিন্তু যখন তার আসল স্বরূপ তারা দেখতে পেল, অর্থাৎ নির্বিচারে লুট হচ্ছে, মানুষকে হত্যা করা হচ্ছে, ধর্ষণ হচ্ছে, সেইগুলো দেখে তাদের মনে আতঙ্ক জন্মায়। তখন তারা বুঝতে পারে যে এই মারাঠারা তাদেরকে বাঁচাতে মোটেই আসছে না, বরং তাদের উদ্দেশ্য হলো এই মানুষগুলোকে মেরে লুট করে সর্বস্ব কেড়ে নেওয়া। আচ্ছা, সেসব বিতর্ক না হয় থাকুক, আমরা আমাদের গল্পে বরং ফিরে আসি। এই যে 1742 থেকে 1751 এই 9 বছর ধরে টানা আক্রমণ চলছে, এতে বর্গীরাও যেমন ক্লান্ত, তেমন ওই আক্রমণ ডিফেন্ড করতে করতে আলীবর্দী খাঁর অবস্থাও শোচনীয়। সুতরাং আলটিমেটলি একটা ঠিক হলো যে এবার অনেক লড়াই হয়েছে, এবারে সত্যি একটা শান্তি চুক্তি দরকার। সেই মতো 1751 সালে একটা সত্যিকারের শান্তি চুক্তি সই হলো।
এই যে সমঝোতা, এর শর্তগুলো এক এক করে বলি শুনুন। প্রথম শর্ত এই যে উড়িষ্যাকে মারাঠাদের হাতে দিয়ে দিতে হবে, এখানে বাংলার নবাবের আর কোনো কর্তৃত্ব থাকবে না। দ্বিতীয় শর্ত হচ্ছে এই যে বাংলার নবাবের যে ইয়ারলি রেভিনিউ, সেই রেভিনিউয়ের 25% ট্যাক্স হিসেবে তারা মারাঠাদেরকে পে করবে। তৃতীয় হচ্ছে এই যে সুবর্ণরেখা নদী, সেই নদীটাকে অ্যাজ এ ন্যাচারাল বাউন্ডারি ট্রিট করা হবে এবং নদীর পশ্চিম দিকটা হবে মারাঠাদের অধীনে এবং পূর্ব দিকটা থাকবে নবাবের অধীনে বাংলায়। চতুর্থ হচ্ছে এই যে মীর হাবিবকে উড়িষ্যার শাসনকর্তা রূপে নিয়োগ করতে হবে। এই সমস্ত শর্ত আলীবর্দী খাঁ মেনে নিলেন এবং ট্যাক্স পাঠানো শুরু করলেন। এরপর থেকে আস্তে আস্তে বাংলায় বর্গী আক্রমণ বন্ধ হয়ে গেল। এই ছিল আমাদের ইতিহাসের গল্প। আশা করব এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও গল্প শোনার জন্য আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন এবং গল্পগুলি ভালো লাগলে ইতিহাস উৎসাহী মানুষের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।